আমন্ত্রণ আবারও রাতে 21 সংবাদে। 2 মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফুটপাত দখলমুক্ত ও ভাঙা রাস্তা মেরামত করার ঘোষণা দিয়েছেন মেয়র আনিসুল হক। এছাড়া নাগরিকদের নিরাপত্তা বাড়াতে কমিউনিটি পুলিশ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি। সে সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নাগরিকদের নিরাপত্তায় সিটি কর্পোরেশনকে সহযোগিতার আশ্বাস দেন পুলিশ কমিশনার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর এবং সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধার বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা। হকার এবং রিকশা যদি কমানো যায় বা বন্ধ করা যায়, তাহলে আমি বলতে পারি নিশ্চিত করে 90% অফ দ্য ক্রাইম উইল বি কন্ট্রোল। যাদের মাল্টি-স্টোরি বিল্ডিং আছে পরনেতে তাদের কম্পালসারি করে না থাকতে হবে। উই আর পেইং ট্যাক্স এট দ্য হাইস্ট রেট। আমরা আমাদের টাকাটা কোথায় যায়, আমাদের টাকাটা দিয়ে কেন আমাদের রাস্তাটা ঠিক করা হয় না মাননীয় মেয়র? মাদক নিয়ন্ত্রণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিরাপত্তার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা। যে সিকিউরিটি 25 জন ডিউটি করছে, বাট বাস্তবে আমি যখন নাইট রাউন্ডে গেলাম সিকিউরিটি আমি পেয়েছি মাত্র 2 জন। স্যার গুলশান মানে মডেল হিসেবে নিয়ে টাকা দিয়ে যদি আপনি সিসি ক্যামেরা করে দেন স্যার, এই সিটি অনেক সুন্দরভাবে হয়ে যাবে। নাগরিকদের নিরাপত্তায় কমিউনিটি পুলিশের পাশাপাশি সিসি ক্যামেরা বাড়ানো হবে বলে জানান ঢাকা উত্তর সিটি মেয়র। সে সময় ফুটপাত দখলমুক্ত করারও ঘোষণা দেন তিনি। আমরা এই এলাকায় ওনাদের প্রয়োজন মতো 6-7 কোটি টাকার সিসিটিভি ক্যামেরা অ্যারেঞ্জ করব। আপনারা দয়া করে আপনাদের কমিউনিটি পুলিশ বাড়াবেন। ফুটপাতকে যদি আমরা মনে করি যে এই ফুটপাতগুলো আমরা তুলে দেব, সেই জায়গাতেও আমাদের যার প্রোটেকশন দরকার সেটি হলো পুলিশ। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিরাপত্তা সহ উত্তর সিটি কর্পোরেশনের সকল উদ্যোগে সহযোগিতা করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। আপনারা যখনই ফুটপাত উচ্ছেদের জন্য আমাদের সহায়তা চাবেন, আমরা 100% সমর্থন দিব। নিরাপত্তা এবং সুবিধা বিধানের জন্য নিঃস্বার্থ হয়ে কাজ করে যাবে। প্রতি 2 মাস অন্তর কর্পোরেশনের নেওয়া কাজের অগ্রগতি বিষয়ে মূল্যায়ন করা হবে বলেও জানান ঢাকা উত্তরের এই নগরপিতা। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রসঙ্গ মিনা ট্র্যাজেডি। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজিদের সংখ্যা 63 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে শনাক্ত হয়েছে 28 জন। এখনও নিখোঁজ রয়েছেন আরও 125 জন বাংলাদেশি হাজি। এদের মধ্যে আঙুলের ছাপ ও ক্রস ম্যাচিং প্রক্রিয়ায় নিহত হাজিদের শনাক্তকরণ ও নিখোঁজদের সন্ধান প্রক্রিয়া শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে 3 বাংলাদেশি হাজির দাফন সম্পন্ন হওয়ার কথা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মুসি। সৌদি আরব প্রতিনিধি ওহিদুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুর রহমান। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশিদের মধ্যে এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক হাজি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63 জনে। শনাক্ত করা হয়েছে 28 জনকে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন পাবার কথা জানায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। মৃতের সংখ্যা এখন আমরা 63 জন পেয়েছি। এর মধ্যে ফুললি আইডেন্টিফাইড 28 জন। নিখোঁজ আছে 125 জন। তারা অলরেডি ফিঙ্গারপ্রিন্টিং সব সম্পন্ন করেছেন। এখন সেগুলা ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্টিং সাথে ক্রস ম্যাচ করে তারা আমাদের নিশ্চিত করেছেন আগামী 10 থেকে 15 দিনের মধ্যে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট আমাদেরকে দিতে পারে। এবং তারা ডিএনএ টেস্ট করছেন, প্রোফাইলিং করছেন, এবং যেসব মৃত্যু ব্যক্তি বা মিসিং তাদের যদি আত্মীয় স্বজনরা যদি এখানে ডিএনএ টেস্ট করতে চায় সেটাও তাদের সম্ভব। স্বজনদের সম্মতিক্রমে সৌদি আরবেই দাফন সম্পন্ন হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি হাজি। 3 জনকে এর আগেই দাফন করা হয়েছে, আরো 3 জনকে দাফনের জন্য আত্মীয় স্বজনরা অনুরোধ করেছেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত হলেও ক্ষতিপূরণের বিষয়টি এখনো কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ বা সেটা আমরা এখনো। জাহিদুর রহমান, 21 টেলিভিশন। এবার প্রবাসী সংবাদ। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনার সভার আয়োজন করেছেন লেবানন তরুণ লীগ। রাজধানী বৈরুতের রমেল আল বায়দায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লেবানন তরুণ লীগের আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমান।
যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন লেবানন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলী আকবর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ ভুইয়া, প্রতিষ্ঠাতা উপদেষ্টা অহিদুল হক চৌধুরী সহ আরো অনেকে। সে সময় জাতিসংঘের ৭০তম অধিবেশনে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার ও আইসিটি অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড আব্দুস সোবহান গোলাপের সম্মানে সংবর্ধনা আয়োজন করে যুক্তরাষ্ট্রের শেখ হাসিনা মঞ্চ। নিউ ইয়র্কের একটি হোটেলে এই সংবর্ধনার সভাপতিত্ব করেন গোলাম কুদ্দুস। এতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। সে সময় ড আব্দুস সোবহান গোলাপ বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে অবদানের জন্য জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ চিরস্মরণীয় হয়ে থাকবেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কাজী জাফর আহমেদ স্মরণে আয়োজিত শোক সভায় এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতারা। ৬০-এর দশকের ছাত্রনেতা আতিকুর রহমান শালুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক মঞ্জুর আহমেদ, সাংবাদিক মঈনুদ্দিন নাসের সহ প্রবাসী ছাত্রনেতারা। সৌদি আরবের জেদ্দায় ঈদ উৎসব আয়োজন করেছে কিলো সাবা বিএনপি। সংগঠনের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। এতে বক্তব্য দেন সেজু মিয়া মান্নান, ইসা মিয়া ইমরান, আলী হায়দার, লিলু মিয়া ও আলিমুদ্দিন সহ আরো অনেকে। সে সময় পশ্চিমাঞ্চল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের এডেন শহরের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের আবাসিক হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। তবে প্রধানমন্ত্রী খালেদ বাহা অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে সিরিয়ায় রুশ অভিযানকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে রাশিয়া, ন্যাটো। উত্তেজনা বাড়ছে তুর্কি সীমান্তে রুশ যুদ্ধ বিমানে অবৈধ প্রবেশ নিয়েও। আর গেল কয়েকদিনের মতো ইতালির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে প্যালেস্টাইনিরা। ধ্বংস করা হয়েছে পশ্চিম তীরে একাধিক বসতবাড়ি। জাহিদুর রহমানের রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের দ্বিতীয় প্রধান শহর এডেনের আল কাসর আবাসিক হোটেলটি ব্যবহার করেন দেশটির প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। এই হোটেল লক্ষ্য করে নিক্ষেপ করা হয় একাধিক ক্ষেপণাস্ত্র। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও মন্ত্রিসভার কোনো সদস্য নিহত হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানের সময় তুরস্কের আকাশসীমায় রুশ যুদ্ধ বিমানের প্রবেশ নিছক দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত, এমন অভিযোগ ন্যাটোর। এদিকে ইসরায়েলি সেনাদের গুলিতে প্যালেস্টাইনের এক কিশোরের নিহতের ঘটনায় দুদেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। গেল কয়েকদিনে অব্যাহত সংঘর্ষ এখনো চলছে। পশ্চিম তীরে প্যালেস্টাইনি দুটি বাসভবন ভেঙে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী।